আমরা আজ যাব হাওড়া থেকে ট্রেনে লালকেল্লা। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে 12303 পূর্বা এক্সপ্রেস। ওয়ান টু 303 পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 8টায় ছাড়ে, পরের দিন সকাল 6টায় নিউ দিল্লি পৌঁছায়। ট্রেনের ভাড়া স্লিপার ক্লাস 635 টাকা, থার্ড এসি 1665 টাকা, সেকেন্ড এসি 2385 টাকা। সকাল 6:10, নির্দিষ্ট সময়ের 10 মিনিট পরেই আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশন। আমাদের ট্রেন 16 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এখন আমরা ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরে বের হব। যেহেতু আগে আমরা থাকার হোটেল খুঁজব, তাই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, অর্থাৎ পাহাড়গঞ্জ সাইডের দিকে আমরা হাঁটতে থাকব, কারণ থাকার জন্য অধিকাংশ হোটেলগুলো কিন্তু পাহাড়গঞ্জ সাইডে। এখন আমরা চলে এসেছি নিউ দিল্লি রেল স্টেশনের ঠিক বাইরে। এবার আমরা একটা হোটেল খুঁজে কিছু খাওয়া দাওয়া করে আবার দিল্লি মেট্রো ট্রেন করে বেরিয়ে পড়ব লালকেল্লার উদ্দেশ্যে। আমরা হোটেলে লাগেজ রেখে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম নিউ দিল্লি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। ওভারব্রিজ দিয়ে পাহাড়গঞ্জ সাইড থেকে আজমিরি গেটের দিকে হেঁটে গেলেই মেট্রো স্টেশন পড়বে। মেট্রো স্টেশনে ইয়েলো লাইনে নিউ দিল্লি থেকে আমাদের যেতে হবে কাশ্মীরি গেট। কাশ্মীরি গেটে নামতে হবে, নেমে আমাদের লাইন চেঞ্জ করে ভায়োলেট লাইনে আমরা ট্রেন থেকে নেমে লালকেল্লা মেট্রোর এক্সিট গেটের বাইরে এসে গেছি। এক্সিট গেটের বাইরে উল্টো দিকে একটা জৈন মন্দির আছে, আর আপনার বাঁ হাতের দিকে রাস্তা পার হলেই লালকেল্লা কমপ্লেক্স। লালকেল্লায় লাহোরি গেট দিয়ে প্রবেশ করার জন্যে প্রথম যে গেটটা পার হতে হয়, ঠিক তার বাইরে রাস্তার ধার দিয়ে সারি সারি স্ট্রিট ফুড, ছোট ছোট খেলনার দোকান, এগুলো পার হয়েই প্রথম গেট দিয়ে ঢুকে লাহোরি গেটের দিকে টিকিট কাউন্টারে প্রবেশ করতে হয়। লালকেল্লা ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত একটা ঐতিহাসিক দুর্গ। মুঘল সম্রাট শাহজাহান এটা তৈরি করিয়েছিলেন। 1638 সালে 12ই মে তিনি এই লালকেল্লা তৈরি করবেন বলে বিখ্যাত স্থপতি ওস্তাদ আহমেদ লাহোরিকে দায়িত্ব দিয়েছিলেন। তাজমহলের নকশাও কিন্তু এই ওস্তাদ আহমেদ লাহোরির তৈরি ছিল। প্রায় 10 বছর পর 1648 সালের 6ই এপ্রিল লালকেল্লার নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। লালকেল্লা আসলে ছিল সম্রাট ও তার পরিবারের বসবাসের জন্য একটা দুর্গ বাসস্থান।
বর্তমানে এটি পুরনো দিল্লিতে অবস্থিত। এর উচ্চতা 18 থেকে 33 মিটার, অর্থাৎ 59 থেকে 108 ফুট উচ্চতা। লালকেল্লা কম বেশি 1648 থেকে 1857 সাল পর্যন্ত মুঘল অধীনে ছিল। এরপর 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। এরপর যখন ভারত স্বাধীন হয় 1947 সালে, তখন থেকে অদ্যাবধি এটি ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন। প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই লালকেল্লার লাহোরি গেট থেকে পতাকা উত্তোলন করেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং এর সামনের যে বিশাল প্রান্তর রয়েছে সেখানে অতিথি অভ্যাগতদের সকলের বসার জন্য ব্যবস্থা করা হয়, যেটা আমাদের টিভিতে সম্প্রচার করা হয়। লালকেল্লা, যার পরতে পরতে উত্থান পতনের ইতিহাস, মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ ও তার শেষ পরিণতি, ব্রিটিশ শাসনের শুরু ও তার পতন, স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন, এই সবেরই সাক্ষী লালকেল্লা। লালকেল্লা, যার শুরুতে নাম ছিল কিলাই মোবারক, অর্থাৎ আল্লাহর আশীর্বাদ ধন্য প্রাসাদ, যার ভিতরে বইত নহরি বিহিস্ত, অর্থাৎ স্বর্গ থেকে প্রবাহিত জলধারা, যার ভিতরে বয়ে যেত মেহতাববাগের ফুলের সুগন্ধ, নহবতখানা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, রংমহল, খাসমহল, মুমতাজ মহলের জাঁকজমক, অলঙ্করণের ছটায় আলোকিত উজ্জ্বল ছিল চতুর্দিক। আজ কালের নিয়মে পড়ে তার কঙ্কালসার অবশেষ। অনেক কিছুই আজ নেই। একদিন আমির খসরু যা দেখে লিখেছিলেন, अगर फिरदौस बार रुइए जमीनास्त হামিনাস্ত ও হামিনাস্ত ও হামিনাস্ত, অর্থাৎ পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তা এইখানেই। এই কথাগুলোই আজও লেখা আছে দেওয়ানি খাসের ভেতরে। লালকেল্লায় ঘুরতে ঘুরতে সব যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। লালকেল্লার চারপাশে গভীর পরিখা বা বাঁধানো খাল কাটা আছে। লাহোরি গেটের প্রবেশপথে যেখানে কামান রাখা আছে, সেই রাস্তা আগে কিন্তু ছিল না। ওই রাস্তার বদলে গভীর পরিখা ছিল। শত্রু যাতে সহজে দুর্গে প্রবেশ করতে না পারে, সেই জন্যই এই রকম ব্যবস্থা ছিল। 1857 সালে মহাবিদ্রোহের পর ইংরেজরা লালকেল্লা দখল করে। তাদের চলাচলের সুবিধার জন্য তারা এই পরিখা বন্ধ করে রাস্তা তৈরি করে। এখন আমরা চলেছি লাহোরি গেট দিয়ে ঢুকেই মিনা বাজারের মধ্যে দিয়ে। এই বাজার মূলত ছিল নবাবের বাড়ির মহিলাদের জন্য নির্দিষ্ট। আরব, পারস্য, মিশর ও বিভিন্ন দেশের বণিকরা তাদের মূল্যবান দ্রব্য নিয়ে আসতেন এই বাজারে। এই বাজারের গঠন, অলঙ্করণ ছিল অসামান্য। দামি মূল্যবান পাথরে খোদাই করা ছিল দেওয়ালের গা। সেসব আজ বিভিন্ন আক্রমণ, লুণ্ঠনের ফলে কিছুই নেই, কিন্তু বিল্ডিংয়ের গায়ে আজও সেসব চিহ্ন রয়ে গেছে। নবাবের আমলে যে বাজার চালু হয়েছিল, আজও সেই বাজারে বেচা কেনা চলছে। মিনা বাজার শুক্রবারে কিন্তু বন্ধ থাকে। এই বাজারের মাঝখানে উপরটা একটা জায়গায় বেশ ফাঁকা, এটা রাখা হয়েছিল আলো ও বাতাস ঢোকার জন্যে। মিনা বাজারের আর একটা নাম আছে, সেটা হলো ছট্টা চক। তার কারণ এই বাজারটা ছিল পুরো ঢাকা, তাই এটাকে বলা হতো ছট্টা চক।
এখন আমরা মিনা বাজার পার হয়ে লালকেল্লার ভিতরের দিকে চলেছি। লালকেল্লার মোট আয়তন 2.41 কিলোমিটার, মানে 254.67 একর বা 764 বিঘা জমি। লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার পর 17 সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করেন। পরে তাকে ব্রিটিশ বন্দী হিসাবে এই দুর্গে ফিরিয়ে আনা হয়। এখানেই 1858 সালের 27 জানুয়ারি তার বিচার শুরু হয় এবং সেই বছরই অক্টোবর মাসে তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। এরপর লালকেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। তারা এটাকে সেনা ব্যারাক হিসেবে ব্যবহার করতে থাকে। সেনাদের থাকার জন্য অনেকগুলো বিল্ডিং তৈরি করে ইংরেজরা, এবং এই বিল্ডিংগুলো সবই ইউরোপীয় ধাঁচে তৈরি, দেখলে সহজেই বোঝা যায়। এখন ওই বিল্ডিংগুলোর কয়েকটাতে নতুন জাদুঘর ও গ্যালারি যুক্ত করা হয়েছে। একটিতে 1857 সালের স্বাধীনতা যুদ্ধকে কভার করে, অন্য একটাতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উপস্থাপন করে, আর একটায় নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদিন বাহিনীর আন্দোলনকে কেন্দ্র করে, আর একটা আছে দৃষ্টিকলা নামে পরিচিত। এখানে ভারতীয় শিল্প বৈশিষ্ট্য দেখানো হয়েছে। এছাড়া দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের ব্যবহৃত জামা ও তার বেগমের ব্যবহৃত পোশাকও রাখা আছে। আগে যে আমাদের জাদুঘরগুলো, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী জাদুঘর, মমতাজ মহল জাদুঘর, নওবতখানা, এসবগুলো কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের প্রদর্শনীগুলো এই নতুন জাদুঘরে স্থানান্তরিত করা হয়েছে। আমি আমার ভিডিওতে সমস্তটা কভার করার চেষ্টা করেছি, দেখলে বোঝা যাবে। সত্যি
এখন আমরা এসে গেছি নহবত খানার সামনে। নহবত খানা দিয়ে ঢুকলে আমরা পৌঁছে যাব দেওয়ানি আম দরবারে। নহবত খানা থেকে বাজনা বাজিয়ে নবাবের দরবারে আসার ঘোষণা করা হতো। এছাড়া বিশিষ্ট সঙ্গীতজ্ঞরা বছরের বিভিন্ন সময়ে এখানে গান বাজনার অনুষ্ঠান করতেন। মুঘল আমলে এই নহবতখানা আরও কিন্তু অনেক বড় ছিল। এটা মিনা বাজারকে দেওয়ানি আম থেকে সম্পূর্ণ আলাদা করে রাখত। 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার পর ইংরেজরা লালকেল্লা দখল করে এবং নহবতখানার বেশিরভাগ অংশে ভেঙে ফেলে। শুধু মূল যে অংশটুকু এখানেই হত্যা করা হয়েছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর শাহ এবং ফারুক শিয়ারকে। আমরা এখন দেওয়ানি আম দরবারে প্রবেশ করেছি। দেওয়ানি আম এটা ছিল সাধারণ মানুষের অভাব অভিযোগ যে শোনানোর জায়গা ও বিচার সভা। দেওয়ানি আমের 3 দিক খোলা। এটা একটা লাল বেলে পাথরের তৈরি। এর কলাম ও খিলানগুলিতে সূক্ষ্ম কারুকার্য করা আছে, যা অত্যন্ত সুন্দর। এর সিলিং কলামগুলো সোনা দিয়ে মোড়া ছিল। দেওয়ানি আমে সম্রাটের বসার জন্য সাদা মার্বেলের সিংহাসন আছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সিংহাসনটা বহুমূল্য রত্ন দিয়ে সাজানো ছিল। সিংহাসনের নিচে সাদা মার্বেলের তৈরি আর একটা টেবিল আছে। এর উপরে দাঁড়িয়ে নবাবের উজির কাগজপত্র নবাবের কাছে দিতেন।
এবার আমরা এসে গেছি হায়াত বক্সবাগ। এটি মুঘল আমলে তৈরি স্বর্গীয় ফুলের বাগান। এই বাগানের দুদিকে দুটো বিল্ডিং আছে। বিল্ডিং দুটোই সাদা মার্বেলের তৈরি। গঠনশৈলী হুবহু এক। একটির নাম শাওন, অপরটি ভাদো। এই বাড়ি দুটো ছিল নবাব ও তার বেগমের একান্তে সময় কাটানোর জায়গা। নাহেরে বিহিস্তের প্রবাহিত জলধারা সমস্ত প্রাসাদের মধ্যে দিয়ে সারা বাগানে ছড়িয়ে পড়ত। বাগানের ফুলের সুগন্ধ, শাহবুজবার্গের জল পড়ার মিষ্টি কলতান, নহবতখানা থেকে ভেসে আসা সুমধুর সুরের মূর্ছনা, সব মিলে এক অপার্থিব স্বর্গীয় পরিবেশ। ঠিক, স্বর্গ যদি কোথাও থেকে থাকে তা এখানেই, এখানেই, এখানেই। 1842 সালে হায়াত বক্সবাগের মাঝখানে দ্বিতীয় বাহাদুর শাহ নির্মাণ করেন জাফর মহল। লাল বেলে পাথরের তৈরি। এটা আসলে একটা ছোট ঘর, ওর তাকে প্রদক্ষিণ করে আর একটা বড় ঘর। আর ছিল শিল্পীদের সূক্ষ্ম হাতের কাজ, মার্বেল পাথর কেটে জাফরি। নাহরে বিহিস্তের জলের ক্যানেলগুলো এখানে এসে সব মিলেছিল। জাফর মহলের নিচ দিয়ে এই জল বয়ে যেত। জাফর মহলের নিচে সবসময় জল দাঁড়িয়ে থাকায় জাফর মহল সারা বছর ঠান্ডা থাকত। একদিকে শাওন, অন্যদিকে ভাদো, আর মাঝখানে জাফর মহল। এখন জাফর মহলের ছাদ ভেঙে পড়েছে। নেই সেই নহরে বিহিস্তের জলপ্রবাহ, শুকনো জলাধার, ফুলের বাগানও আর নেই। কিন্তু পড়ে আছে সেই সময়ের শিল্পীদের হাতের অসামান্য কাজ। আর নহরে বিহিস্তের মতো বয়ে চলে সময়। শাহীপুর ছিল একটি উচ্চ জলাধার। যমুনা নদীর জল এখানে তুলে তা সমস্ত মহল বা বাগানের মধ্যে দিয়ে বয়ে যেত। এই শাহী বুর্জের উপরে একটি সুদৃশ্য ছত্রি ছিল, যা ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছিল। এর সামনে দ্বিতীয় বাহাদুর শাহ তৈরি করেছিলেন মতিমহল ও হীরামহল। এই নামে দুটো যমজ ভবন। দুটিকে দেখতে একই রকম ছিল। সেটিরও ভগ্নাবশেষ পড়ে রয়েছে। 1857 সালে মহাবিদ্রোহের পর সব ধ্বংস করে দেওয়া হয়েছে। মুঘল আমলে তৈরি সমস্ত ভবনগুলোর মধ্যে 80% ভবনকে ব্রিটিশ আমলে ধ্বংস করে দেওয়া হয়। করে সেনা ব্যারাকের কাজে তারা বিভিন্ন ভবন নতুন করে নির্মাণ করে। আমরা এখন রয়েছি মতি মসজিদের সামনে। ঔরঙ্গজেব এটা তৈরি করেছিলেন।
এর সামনে একটু এগিয়ে গেলেই দেওয়ানি খাস। নাম থেকেই বোঝা যায় এটা সম্রাটের খাস, অর্থাৎ বিশেষ লোকদের দরবার। তার সাম্রাজ্যের বিভিন্ন শাসনকর্তা ও অন্যান্য বিশেষ দূত ইত্যাদি লোকেদের সাথে এখানে তিনি মিলিত হতেন। এই দরবারের জাঁকজমক ছিল দেখার মতো। সাদা মার্বেলের তৈরি এই ভবন, ভবনের গায়ে আজও বিভিন্ন রঙের পাথর দিয়ে খোদাই করা নানা চিত্র রয়েছে, যেগুলো দেখলে আজও বিস্ময় জাগে। কোথাও কোনো রঙের কাজ নেই, এত সুন্দরভাবে প্রত্যেকটা পাথরকে এখানে সুন্দরভাবে খোদিত করে রাখা হয়েছে, ছবিগুলো যেন জীবন্ত। এখানেই ছিল বহুমূল্য ময়ূর সিংহাসন, আর তার উপরে ছিল মূল্যবান তখতে তাউস। 1739 সালে পারস্য সম্রাট নাদির শাহ আক্রমণ করে ময়ূর সিংহাসন ও পৃথিবীর সবচেয়ে দামি হীরা কোহিনূর লুণ্ঠন করে নিয়ে যান। কোহিনূর হীরা আর ময়ূর সিংহাসন এখন লন্ডনের লন্ডন টাওয়ারে সংরক্ষিত করা আছে। আর তখতে তাউস এখন হাত বদল হতে হতে ইরানে। সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসনের জন্য খরচ করেছিলেন তাজমহলের দ্বিগুণ অর্থ। ময়ূর সিংহাসন তৈরি হয়েছিল 230 কেজি হিরে, রুবি, পান্না, মুক্ত ও গার্নেট দিয়ে। এছাড়া 1150 কেজি খাঁটি সোনা দিয়ে এটাকে মোড়া হয়েছিল। এটা বানাতে সময় লেগেছিল 7 বছর। সিংহাসনটা ছিল সোনায় মোড়া। সিংহাসনের ওঠার জন্য যে বহুবিধ রত্নখচিত রূপোর সিঁড়ি ছিল। নাদির শাহ যখন 1739 সালে লালকেল্লা আক্রমণ করেন, তখন মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। দিওয়ানি খাস পার হয়ে সামনে এগিয়ে গেলে খাসমহল, রংমহল, আর একটু এগিয়ে গেলে মমতাজ মহল। প্রতিটি বিল্ডিংয়ে অসামান্য কারুকাজ, সোনার উপর পাতে মোড়া ছিল, যেগুলো আজও দেখলে বেশ বোঝা যায়। চলুন আমরা এখন দেখে আসি খাসমহলে যাওয়ার সম্রাটের গোপন রাস্তা। এই রাস্তা দিয়েই নবাব তার গোপনীয়তা রক্ষার জন্যে আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে তিনি পৌঁছে যেতেন খাস দরবারে, যেটাকে বলা হয় দেওয়ানি খাস। এখন রংমহল ও খাসমহলের ভিতরে ঢুকতে দেয়া হয় না, তাই আমরা বাইরে থেকেই দেখে নিলাম। খাসমহল, রংমহল পার হয়ে যখন লালকেল্লা থেকে আমরা ফেরার পথ ধরেছি, সামনে পড়ল ইংরেজ আমলে তৈরি সেনাবাহিনীর ব্যবহারের জন্য বিশালাকৃতি এক কুয়ো। সারাদিন ধরে লালকেল্লা দেখতে দেখতে শরীর ক্লান্ত, কিন্তু মনের কোণে বারবার ভাসতে লাগলো মুঘল যুগের নবাব ও তাদের পদচারণা, মারাঠাদের আক্রমণ, নাদির শাহের লুণ্ঠন, হত্যালীলা, কত বিশ্বাসঘাতকতা। যেখান থেকে বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি নিল ইংরেজ, একদিন তারাই শাসক হয়ে 200 বছর রাজত্ব ও লুণ্ঠন করে গেল। নেতাজি সুভাষচন্দ্র বোসের উদাত্ত আহ্বান, দিল্লি চলো। লালকেল্লায় পতাকা তোলার স্বপ্ন দেখলেন তিনি, কিন্তু 1947 সালের 15ই আগস্ট যখন সত্যিই পতাকা উড়ল পথ করে, তখন তিনি অনেক দূরে। ইতিহাস বয়ে চলে অনাবিল। ভাবতে ভাবতে ফেরার পথ ধরলাম। আজ আমরা নিউ দিল্লিতে থাকব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। কুতুব মিনারে আমরা, সঙ্গে থাকুন।